আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে বিশ্ব ইজতেমা ক্যান্সেল হয়ে গেছে বা বিশ্ব ইজতেমা হবে না। তো বিশ্ব ইজতেমা কেন হবে না সেইটা হয়তো দুই একটা পত্রিকা এক একজন এক এক রকম লিখছেন, যে মানে নির্বাচনের আগে হবে না বা এই, কিন্তু আসলে কংক্রিট কোনো এভিডেন্সের কথা কিছু বলছে না কেন হবে না। তো বিশ্ব ইজতেমার আয়োজক হাবিবুল্লাহ রায়হান বলেন যে আগামী 2, 3, 4 তারিখের অনুষ্ঠিত খুরুজের জোড়া যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা বা তিন চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে টঙ্গী ইজতেমার মাঠে জামায়াত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। এবং এই ইজতেমা সরকার নাকি বলেছে তাদেরকে যে মানে ইলেকশনের পরে হবে, ইলেকশনের আগে এই ধরনের ইজতেমা এই মুহূর্তে করা যাবে না। কিন্তু গোয়েন্দা রিপোর্ট যেটা যেটা গোয়েন্দা রিপোর্ট, যেটা আসলে কোনো পত্রিকা এখনো প্রকাশ করেনি বা প্রকাশ করার সাহস পায়নি, সেটা হচ্ছে যে এই বিশ্ব ইজতেমাতে হয়তো কোনো অকারেন্স ঘটতে পারে বা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে, যেখানে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের লোক আসে, যেমন ভারতীয় লোক আসে, পাকিস্তান আসে, বিভিন্ন দেশ থেকে আসে ইজতেমাতে। আর এটা সারা জীবনে আমরা দেখে আসছি, প্রথমে একটা হইতো, পরে দুই টুকরো হইলো। এই ইজতেমাতে এক গ্রুপ আরেক গ্রুপের উপরও নাশকতা চালাইতে পারে, বা এই বিশ্ব ইজতেমাকে যারা পছন্দ করে না, যারা বিশ্ব ইজতেমার উপরে খুব বেশি খেপা, তারাও হয়তো আবার বোমা হামলা করে হাজার খানিক মানুষ মারতে পারে। এটাই হচ্ছে যে গোয়েন্দা রিপোর্ট নাকি, যে দেশের নির্বাচনের আগে এই ইজতেমা স্থলে ব্যাপক বিধ্বংসী বোমা ইউজ করে হাজার হাজার লোক মেরে ফেলতে পারে। এই জন্যই তারা আসলে ইজতেমাটা বন্ধ করেছে বলে পুলিশি রিপোর্ট, মানে পুলিশি রিপোর্টে বলছে যে এই ইজতেমাকে ঘিরে একটা নাশকতা হতে পারে, বিশাল নাশকতা, কয়েক হাজার লোকও মারা যেতে পারে। এবং যার কারণ হচ্ছে কিছু পাকিস্তানি আসবে, কিছু ইন্ডিয়ান আসবে, বাংলাদেশি তো আছেই, যাতে ইলেকশনটা না হয়, এটাই নাকি মূল কারণ। যদি বিভিন্ন পত্রিকায় বলছে যে না হলে নির্বাচনের আগে ইজতেমা, 5 দিনের ইজতেমা, শান্তিপূর্ণ ইজতেমা, এটা হইতে সমস্যা কোথায়? এখন দেখেন, আজকে এইটা যদি আওয়ামী লীগ আমল হইতো তাহলে কি করা হইতো? তাইলে কিন্তু বলা হইতো, "এই রে শেখ হাসিনা, এ তো হিন্দু, এর বাপ হিন্দু, এর 14 গোষ্ঠী হিন্দু, ইসলামের জয় জয়গান এরা করতে চায় না, ইসলামরে দাবায়া রাখতে চায়", এইসব বলা হইতো। এখন বলা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু কিছুই বলা হবে না, কারণ এখন তো সব মুসলমান না, এরা সব মুসলমান। সুতরাং এখন কিছু বলা হবে না, ইজতেমা হবে না। এরপরে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে ঈদে বড় জামাত হবে না, রমজানের তারাবি হবে না, এই ধরনের নিয়ম কানুন আসবেই। কারণ হচ্ছে যে এখন যে উগ্রবাদী সরকার, যেটা উগ্রবাদী যে সরকার চলতেছে, এই যে হিজবুত তাহরির মাইরে, এরা কিন্তু ইজতেমা ইসলাম বিশ্বাস করে না। এরা আপনার কোনো কিছুই বিশ্বাস করে না, এরা নিজেদের ফিলোসফিতে বিশ্বাস করে। এবং যার কারণে এটা আপনি একটু মিলিয়ে দেখেন, এই যে গত কিছুদিন আগে যে বোমা বিস্ফোরণ হলো মাদ্রাসা, ঢাকার কেরানীগঞ্জের সেই মাদ্রাসায়, যেই বিস্ফোরণে যেখানে 5 জন মারা গিয়েছিল, কিন্তু এটা অস্বীকার করা হয়নি। এই বোমাগুলো কি তাহলে এই বিশ্ব ইজতেমা উপলক্ষে বানানো হয়েছিল নাকি? এখন এই যে ইজতেমাটা হবে না, তার মানে বিশাল কোনো কাহিনী আছে। তো গোয়েন্দা রিপোর্ট, আপনাদের যেটা বলেন যে গোয়েন্দা রিপোর্ট যেটা পেয়েছি আমার হাতে আছে এই মুহূর্তে, গোয়েন্দারা যেটা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে নাশকতা হতে পারে, হাজার খানিক লোক মারা যেতে পারে। এই জন্য ইজতেমা বন্ধ করে দেওয়া হয়েছে, প্যান্ডেল সব খুলে ফেলা হয়েছে। ভারত থেকে যারা আসছিলেন, পাকিস্তান থেকে যারা আসছে, তাদেরকে যার যার জায়গায় আবার ফেরত চলে যেতে বলা হয়েছে। এদিকে আবার আজকে সন্ধ্যা 6টা, মানে এই মুহূর্ত থেকে বা আধা ঘন্টা পর থেকে মেট্রো বন্ধ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি সহ সারা ঢাকায় যে মেট্রো স্টেশন সব বন্ধ হয়ে যাবে, কারণ সেইখানেও নাকি নাশকতার একটা পাওয়া যাচ্ছে, কি ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, নাশকতা হতে পারে। তার মানে হচ্ছে যে আজকে রাতে, কালকের দিনে যে কোনো নাশকতা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে যে আপনার সিটিএসবি, এনএসআই, ডিজিএফআই এর রিপোর্ট এগুলো। আপনাদের গতকালকের রাতের ভিডিও, যেটা রাতে ছেড়েছিলাম আমি, সেই ভিডিওতে অনেককে মানা করেছিলাম যে ভাই আওয়ামী লীগ করেন, আপনারা আওয়ামী লীগের পক্ষে আছেন, সব ঠিক আছে, কিন্তু খালেদা জিয়ার জানাজা পড়তে আল্লাহর হস্তে যায়েন না, সেখানে মবের শিকার হবেন। আজকে দেখেছেন আপনারা
যে একজন না, একজনের ভিডিও তো ভাইরাল হয়েছে, কিন্তু এরকম আরও 10-12 জন ধোলাই খেয়েছেন যাদেরকে আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে মারা হয়েছে। এরপরও ওনারা গিয়েছিলেন, তো আমরা বলার পরও আপনারা শুনেন নাই। এখন এটা যার যার। এখন অনেকেই আবার করছেন যে এই যে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি ডাক্তার ইউনূসের সাথে দেখা করেন নাই বা কথা বলেন নাই, কোনো বৈঠক হয় না, নাও হইতে পারে, ওনার দরকার পড়ে না, উনি কথা বলেন নাই। ডাক্তার ইউনূসের কি কথা বলবেন? আপনার এই যে আমাদের ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী, আমাদের ন্যাশনাল সিকিউরিটির যিনি উপদেষ্টা, তিনি ছিলেন। আরও কে কে জানি থাইকাও আসিফ ষাঁড় ষাঁড় সাহেব এসে কথাবার্তা বলে গেছেন। তো সব কিছু মিলে উনি মোটামুটি মনে হয় ঘন্টা 2-3-4 ছিলেন, এরপর আবার ইন্ডিয়া চলে গেছেন। উনি আসছিলেন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে, জানাজায় আসলে তো অংশগ্রহণ করতে পারেন, উনি হিন্দু মানুষ, শ্রদ্ধা জানাতে এসেছেন, ওনারা জানাইয়া চলে গেছেন। তারেক জিয়ার সাথে কথা ছিল, কথা হয়ে গেছে, এগুলো করে উনি ওনারটাই চলে গেছে। এইটা নিয়ে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আসলে না, কোনো বিষয়ই না। তো মূল কাহিনী ওই জায়গায় যে ব্যাপক নাশকতার আশঙ্কায় ইজতেমা বাতিল করা হলো। ব্যাপক নাশকতা, যেটা কোনো পত্রিকা বলছে না যে কি ধরনের নাশকতা হবে, তবে ওনারা বলছে ব্যাপক নাশকতা। তার মানে পুলিশ, এসবি, সিটিএসবি, ডিজিএফআই, এনএসআই সবাই জানে। আর ওই যে বললাম বোমা, ওই যে অস্ত্রগুলো, এগুলো সবই হয়তো এই ইজতেমাতে ব্যবহারে 2-4-50 জন বা 500 জন বা হাজার খানিক লোক মরতো, সুইসাইড ভেস্ট পরে হয়তো করতো। কারণ এগুলো তো পাকিস্তানে কন্টিনিউ হয়, এত বড় বড় জামাতে পাকিস্তানে হয়, এগুলা কোনো বিষয় না। আর যেহেতু আমরা এখন পাক রাষ্ট্রের, পাকি রাষ্ট্রের অধীনে আছি, সুতরাং এরকম হইতেই পারে। তবে ওই কথা ওইটাই যে আজকে যদি শেখ হাসিনার আমলে যদি এই কাহিনী, তো এতক্ষণে এই ইসলামিক মৌলবাদীরা রাস্তায় আগুন জ্বালানো শুরু করতো, টক শোতে টাও 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 শুরু হতো। এখন হচ্ছে না, কিন্তু আর হবেও না। বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতি বুঝতে গেলে একটি অস্বস্তিকর সত্য মেনে নিতেই হবে। এই দলে নীতি নির্ধারণ কখনোই প্রকৃত অর্থে দলীয় কাঠামোর ভেতর থেকে হয়নি। বিএনপি বরাবরই চালিত হয়েছে রাষ্ট্রের গভীরে থাকা সামরিক, বেসামরিক এবং বিদেশি স্বার্থ জোটের ইশারায়। এই বাস্তবতার সূচনা হয়েছিল 1975 পরবর্তী ক্ষমতা দখলের মধ্য দিয়ে, যখন জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে সেই শক্তিগুলোর সম্মিলিত প্রয়োজনে বিএনপি নামক রাজনৈতিক দলটি গড়ে তোলেন। অর্থাৎ বিএনপি জন্মলগ্ন থেকেই একটি ম্যানেজ পার্টি, যার কাজ ছিল রাজনৈতিক মাঠে কিছু নির্দিষ্ট শক্তির এজেন্ডা বাস্তবায়ন করা। এই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া কেবল ওই ডিপ স্টেটকে মেনে নিয়েছেন তাই নয়, বরং দীর্ঘ সময় তাদের দ্বারাই তিনি পরিচালিত হয়েছেন। তার ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা হারানো সবই হয়েছে ওই অদৃশ্য খেলোয়াড়দের পরিকল্পনা অনুযায়ী। তার জীবনের শেষ অধ্যায়টি এই সত্যকে আরো নির্মমভাবে উন্মোচিত করেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার আঙুলের ছাপ নিয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা নিছক একটি রাজনৈতিক নিষ্ঠুরতা নয়, এটি স্পষ্ট নির্বাচনী আইন লঙ্ঘন। একজন ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা না রাখলে তার সম্মতির বৈধতা থাকে না। এই মৌলিক নীতি এখানে লঙ্ঘিত হয়েছে। তবু এই কাজটি হয়েছে এবং হয়েছে রাষ্ট্রের চোখের সামনেই এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের অংশগ্রহণে। এখানেই প্রশ্ন ওঠে, এই অনৈতিক কাজটি হতে দিল কে? কেন অবৈধ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার সহচররা তখন নীরব ছিলেন, অথচ মৃত্যুর পরপরই রাজনৈতিক দায় চাপাতে এত উচ্চকণ্ঠ হলেন আসিফ নজরুল? আরো গুরুতর প্রশ্ন হলো, গত নভেম্বর মাসে শীত, দূষণ এবং স্পষ্ট চিকিৎসা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কারা খালেদা জিয়াকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে নিয়ে যেতে বাধ্য করেছিল? নিজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই স্বীকার করেছেন ডাক্তাররা তাকে যেতে নিষেধ করেছিলেন। তাহলে সেই মানসিক শক্তি কার চাপের ফল ছিল বলুন তো? বাস্তবতা হলো, ইউনূস সরকারের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য সরকার এবং সেনা সম্পর্কিত মহল থেকে বিএনপির উপর চাপ ছিল এবং সেই চাপ মেনেই একজন গুরুতর অসুস্থ মানুষকে প্রকাশ্য অনুষ্ঠানে হাজির করা হয় এবং তাকে হাঁটানোর চেষ্টা করা হলে তিনি বসে পড়েন। আপনি ভিডিওটা দেখবেন দয়া করে। সেখান থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে
এটা কাকতাল নয়, এটি রাজনৈতিক দায়হীনতার ফল। এই পুরো পর্বে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো খালেদা জিয়ার অসুস্থতা এবং মৃত্যু নিয়ে রাজনীতি করেছে সরকার, বিএনপি এবং তার পরিবার। তিনি নিজেই ছিলেন এই খেলায় সবচেয়ে অসহায় চরিত্র। নামেই নয়, বাস্তবেও এক ধরনের রাজনৈতিক পুতুল। তার নাম খালেদা খানম পুতুল। যখন বিএনপির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করার কাজ শেষ হয়েছে, তখন এই দলকে সরিয়ে রাখা হয়েছে। আবার এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে নির্বাচনে এবং রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পর একই বিএনপিকে সামনে আনা হচ্ছে। এই ওঠানামা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি পরিকল্পিত ব্যবহার একটি রাজনৈতিক শক্তিকে, রাজনৈতিক নেতৃত্বকে। এই বাস্তবতায় সবচেয়ে জরুরি প্রশ্নটি হলো, খালেদা জিয়া যেমন এই দেশি বিদেশি চক্রের নির্দেশ মেনে দল টিকিয়ে রেখেছিলেন, ক্ষমতায় গিয়েছিলেন, তারেক রহমানও কি সেই একই পথে হাঁটবেন? তার শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা, রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং চারপাশে থাকা অরাজনৈতিক স্বার্থ গোষ্ঠী তাকে আরও সহজে নিয়ন্ত্রিত করার ঝুঁকি তৈরি করছে। গত 17 মাসে ইউনূস এবং তার বুদ্ধিবৃত্তিক বলয়ের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক দেখলেই স্পষ্ট হয়, আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে তারেক রহমানও আরেকটি ম্যানেজড অপশন হয়ে উঠছেন। খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী রাজনীতিতে এই প্রশ্নগুলো তোলা তাই আমাদের নৈতিক দায়িত্ব। কারণ এখানে প্রশ্ন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, প্রশ্ন রাষ্ট্র এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। বেগম জিয়ার মৃত্যু পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এসব কথাই আলোচিত হওয়াটা জরুরি। চলুন আলোচনা তাহলে শুরু করা যাক। বেগম খালেদা জিয়াকে মানুষ কিভাবে মনে রাখবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আবেগ দিয়ে শুরু করলে চলবে না, আবার কেবল অভিযোগ দিয়েও এই প্রশ্নের উত্তর খোঁজা যাবে না বা শেষ করা যাবে না। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি পরস্পর বিরোধী চরিত্র, যিনি একই সঙ্গে নারী ক্ষমতায়নের প্রতীক এবং ভয়ঙ্কর রাষ্ট্রীয় বিভ্রান্তির অংশ। তার রাজনৈতিক জীবন বুঝতে হলে তাকে আলাদা করে নয়, তাকে যে কাঠামো ঘিরে রেখেছিল সেই কাঠামোর ভেতরেই দেখতে হবে। কারণ খালেদা জিয়া নিজের কোনো রাজনীতি তৈরি করেননি, কিন্তু একদল দেশি বিদেশি চক্রের গড়ে দেওয়া রাজনৈতিক চক্রের ভেতর তিনি কখনো ক্ষমতাসীন হয়েছেন, আবার যখন চক্রটি হেরে গেছে তখন তিনিও হেরে গিয়েছেন তাদের সঙ্গে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়া সেই হত্যাকাণ্ডের সুবিধায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, খুনিদের তাই তিনি পুরস্কৃতও করেছিলেন। আর জেনারেল জিয়ার মৃত্যুর পর বেগম জিয়াকেও বঙ্গবন্ধুকে খুনের পুরস্কার অব্যাহত রাখতে হলো। এমনকি তিনি খুনিদের সংসদের বিরোধী দলের নেতা পর্যন্ত করলেন। এসব ভুলে গেলে তো চলবে না, তাই না? দেখুন, আওয়ামী লীগকে সরিয়ে যে মুহূর্তে আবার একদল সন্ত্রাসী ক্ষমতায় বসলো 2024-এর আগস্টে, ঠিক সেই মুহূর্ত থেকে বেগম জিয়ার রাজনীতিও জিন্দা হয়ে উঠল। আবারও খুনিরা দেশে ফেরা থেকে শুরু করে জাতীয় বীর হিসেবে পুরস্কৃত হওয়া শুরু হলো। বেগম জিয়ার কারামুক্তি, তারেক রহমানের দণ্ডমুক্তি সবই কিন্তু ঘটেছে এই অরাজনৈতিক শক্তির হাত ধরে, যা অতীতেও হয়েছিল। এখন দেশের ক্ষমতাও তারেকের হাতে তারাই তুলে দিতে চাইছে। বেগম জিয়াকেও তারাই ক্ষমতা এনেছিল বারবার। তিনি একটি রাজনৈতিক বারবি ডলের ভূমিকা খুব ভালোভাবেই নিভিয়েছিলেন। গৃহবধূর ভূমিকা থেকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে উঠে আসা কোনো সহজ যাত্রা নয়, বিশেষ করে পুরুষতান্ত্রিক এবং সামরিক ছায়া ঘেরা রাষ্ট্রে। এই যাত্রায় তিনি যেমন সুবিধা পেয়েছেন, তেমনি তাকে এমন সব আপোস করতে হয়েছে যা শেষ পর্যন্ত তার ঐতিহাসিক উচ্চতাকে সীমিত করেছে। তার রাজনৈতিক উত্থান সম্ভব হয়েছিল একটি বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে। সামরিক শাসনের বিরুদ্ধে 90-এর আন্দোলনে তিনি জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন। এটাই তার সবচেয়ে বড় অর্জন। সেই অর্জনের ভেতর দিয়েই বিএনপি একটি সেনা ছাউনি উৎপন্ন দল থেকে গণভিত্তি সম্পন্ন রাজনৈতিক দলে রূপ নেয়। এই জায়গাটিতে খালেদা জিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি ছিলেন সেই মুখ যাকে ঘিরে রাষ্ট্রবিরোধী সামরিক শক্তি, পাকিস্তানপন্থী ইসলামী রাজনীতি এবং আওয়ামী লীগ বিরোধী সামাজিক শ্রেণীগুলো এক ছাতার নিচে জড়ো হতে পেরেছিল। এখানেই তার শক্তি, আর এখানেই তার সীমাবদ্ধতাও। কারণ এই শক্তির ভিত্তি ছিল নেতিবাচক ঐক্য। কার বিরুদ্ধে আমরা এক,
এই প্রশ্নের উত্তর পরিষ্কার ছিল, কিন্তু কি চাই, কি ধরনের রাষ্ট্র গড়তে চাই, সেই প্রশ্নের উত্তর অস্পষ্টই রয়ে গেছে। ফলে ক্ষমতায় যাওয়ার পর তিনি বারবার এমন শক্তির উপর নির্ভর করেছেন যারা স্বাধীনতার মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঝাপসা করা, সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রাজনৈতিক ভাষ্য তৈরি করা, ভারতের বিরুদ্ধে চরম ভারত বিদ্বেষী হয়ে ওঠা, এসবই তাকে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক দিয়েছে, কিন্তু তাকে কালোজয়ী হতে দেয়নি। ইতিহাস শেষ পর্যন্ত কেবল ক্ষমতার হিসেব রাখে না, নৈতিক অবস্থানও বিচার করে। তার রাজনৈতিক মৃত্যু আসলে ঘটেছিল 2007 সালের 11ই জানুয়ারিতেই, যাকে আমরা 1/11 বলে থাকি, যার অন্যতম কুশীলব ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর যা হয়েছে তা ছিল দীর্ঘ রাজনৈতিক প্রলম্বন, জেল, মামলা, অসুস্থতা, শর্ত সাপেক্ষে মুক্তি, এসব তাকে রাজনীতির প্রতীকী কেন্দ্রে রাখলেও কার্যকর নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দিয়েছিল। এই সময়ে বিএনপি ক্রমে একটি অপেক্ষমান দলে পরিণত হয়েছে, যে দল ক্ষমতার জন্য লড়ছে না, বরং ক্ষমতা পরিবর্তনের অপেক্ষায় আছে। এই শূন্যতার ভেতর দিয়েই -2, বিরাজনীতিকরণ, বিকল্প নেতৃত্ব, এই সব প্রকল্প মাথাচাড়া দিয়েছিল। এই প্রেক্ষাপটে তার মৃত্যু কেবল একজন নেত্রীর প্রস্থান নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি। এখান থেকেই প্রশ্ন আসে, এখন কি হবে? খালেদা জিয়ার মৃত্যু কি তারেক রহমানের জন্য সহানুভূতির ঢেউ তৈরি করবে? স্বাভাবিকভাবে তা সেটা করবেই, কিন্তু সহানুভূতি দিয়ে রাষ্ট্র চালানো যায় না। সহানুভূতি নির্বাচনে জিততে সাহায্য করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন রাজনৈতিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, শিক্ষাগত যোগ্যতা এবং নৈতিক গ্রহণযোগ্যতা। তারেক রহমান এসবের কোনোটিতেই শক্ত অবস্থানে নেই। তিনি রাজনীতিতে এসেছেন রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার হিসেবে, সংগ্রামের ভেতর দিয়ে নয়। একজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পুত্র হয়েও তিনি শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই মাইনাস অবস্থানে আছেন। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, রাজনৈতিক প্রশিক্ষণ তার নেই, দীর্ঘদিন বিদেশে অবস্থান তাকে দেশের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেছে। 2001 থেকে 2006 সালের অভিজ্ঞতা দেখিয়েছে তিনি সিদ্ধান্তের কেন্দ্রে থাকলে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে। সেই সময় তার চারপাশে যারা ছিল আজও তারাই আছে, অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, সুবিধাভোগী রাজনীতিবিদ। এরা অতীতে তাকে ভুল পথে চালিত করেছে, ভবিষ্যতেও যে করবে না এমন নিশ্চয়তা আপনি দিতে পারেন না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজ যে রাজনৈতিক শক্তি তারেক রহমানকে সামনে ঠেলে দিতে চাইছে, তারা কি সত্যি বিএনপির ভবিষ্যৎ চায়, নাকি বিএনপিকে ব্যবহার করে রাজনীতিকে আরো দুর্বল করতে চায়? ইতিহাস কি বলে? এই শক্তিগুলো কখনোই শক্তিশালী রাজনৈতিক দল চায় না। তারা চায় নিয়ন্ত্রিত দল, আপোষকামী নেতৃত্ব এবং দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান। খালেদা জিয়া জীবিত থাকা পর্যন্ত তিনি ছিলেন একটি বাধা, এবং খালেদা জিয়াকে আসলে মোল্ড করা যেত। তার মৃত্যু সেই বাধা সরিয়ে দিয়েছে। এই জায়গায় এসে আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ। শোকের দিনে দায় চাপানোর রাজনীতি কেবল অরুচিকর নয়, বিপজ্জনকও। তার অতীত বক্তব্য, অবস্থান পরিবর্তন, সুবিধামতো নৈতিকতা সবই এখন জনসম্মুখে উন্মুক্ত। তিনি কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন, তিনি সেই বুদ্ধিবৃত্তিক শ্রেণীর প্রতিনিধি যারা দীর্ঘদিন ধরে দুই প্রধান দলের মধ্যে বিভাজন জিইয়ে রেখে ডিভাইড অ্যান্ড রুল রাজনীতিকে তাত্ত্বিক বৈধতা দিয়েছেন। এরা দুই নেত্রীকে একদিন প্রশংসা করেছে, পরদিন বাতিল করার কলাম লিখেছে। এই শ্রেণীটাই -2 ধারণার বা ফর্মুলার বুদ্ধিবৃত্তিক জ্বালানি। খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে স্লো পয়জনিং তত্ত্বের পুনরুত্থানও এই বিভ্রান্তির অংশ। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা স্পষ্ট। লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন, লন্ডনের চিকিৎসার এ ব্যাপারে কোনো কথা বলেননি। শোককে ব্যবহার করে দায় চাপানো, ইতিহাসকে পুনর্লিখন করা এবং প্রতিপক্ষকে নৈতিকভাবে কোণঠাসা করা, এই খেলাগুলোই এরা খেলেছে এতদিন। অথচ বাস্তবতা হলো তার দীর্ঘ অসুস্থতা বয়সজনিত এবং চিকিৎসাগত কারণেই হয়েছে, এবং এই সত্যটাই সবচেয়ে কম আলোচিত এখন। সব মিলিয়ে আবারও সেই প্রশ্নটাই তুলি, খালেদা জিয়া কিভাবে শরিত হবেন? তাকে কিভাবে মানুষ স্মরণ করবে? কেবল নারী প্রধানমন্ত্রী হিসাবে? নিশ্চয়ই নয়। তিনি শরিত হবেন একজন
শক্তিশালী কিন্তু অসম্পূর্ণ নেত্রী হিসাবে, যিনি পারেননি রাষ্ট্রকে একটি স্পষ্ট আদর্শিক পথে নিতে। 91 সালে ক্ষমতায় গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে পারতেন, তিনি সেটা করেননি। তিনি বরং সেই বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয় দিয়েছেন এবং বাংলাদেশে দুর্নীতির পথকে উন্মোচন করেছেন। কিন্তু তিনি পেরেছিলেন পুরুষতান্ত্রিক রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ক্ষমতা ধরে রাখতে। তিনি নিজে উগ্র নন, কিন্তু উগ্র শক্তির সঙ্গে আপোষ করেছেন। এই দ্বৈততাই তার উত্তরাধিকার। তাকান এবার তার পুত্র তারেক রহমানের দিকে। মা খালেদা জিয়া যা পেরেছিলেন একটি অনিয়ন্ত্রিত ব্যবস্থার ভেতর নিজেকে গড়ে তোলা, তা তারেক পারবেন কি? বাস্তবতা বলছে পারবেন না, কারণ সেই সময়, সেই প্রেক্ষাপট, সেই সামাজিক সমর্থন খালেদা জিয়ার আমলে যা ছিল তা এখন বদলে গেছে কিংবা একদমই নেই। আজকের বাংলাদেশ আরো জটিল, আরো নিয়ন্ত্রিত, আরো সেনা, এনজিও, কর্পোরেট জোট নির্ভর, আর বিদেশি শক্তি এখন আরো অনেক বেশি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যত। এখানে টিকে থাকতে হলে কেবল নাম নয়, দক্ষতা প্রয়োজন। খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে সাময়িক সহানুভূতি দিতে পারে, হয়তো একটি বড় জানাজা, হয়তো কিছু নির্বাচনী সুবিধা, অনেক লোক সমাগম দেখানো, এসব হবে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি দলটি আবার অরাজনৈতিক শক্তির সঙ্গে আপোষে যায়, তাহলে এই মৃত্যু তাদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়াবে। কারণ ইতিহাস কাউকে শুধু কাঁধে তুলে রাখে না, সেই হিসেবেও নেয়। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় আমাদের শিখিয়েছে, বিএনপির রাজনীতিতে ব্যক্তি নয়, সিদ্ধান্ত নেয় কাঠামো, নেতা নয়, চালক থাকে অদৃশ্য শক্তি। খালেদা জিয়া জীবনের প্রায় পুরো সময় জুড়েই এই বাস্তবতার সঙ্গে আপোষ করে চলেছেন। তিনি জানতেন এই আপোষ ছাড়া দল টিকবে না, ক্ষমতার সম্ভাবনাও থাকবে না। ফলে তিনি ধীরে ধীরে নিজেই এক ধরনের রাজনৈতিক পুতুলের রূপ নিয়েছিলেন। নাম বড়, কিন্তু সিদ্ধান্ত অন্যের হাতে। আজ সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছেন তারেক রহমান। পার্থক্য শুধু এক জায়গায়, খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন শূন্যতা আর সংকটের ভেতর দিয়ে নিজেকে গড়ে তুলতে বাধ্য হয়ে, আর তারেক রহমান এসেছেন উত্তরাধিকার হিসেবে প্রস্তুতি ছাড়া, প্রাতিষ্ঠানিক রাজনীতির ধাপ না পেরিয়েই। তিনি একবারে বিএনপির শীর্ষ পর্যায়ে চলে এসেছেন। এই দুর্বলতাই তাকে ডিপ স্টেটের জন্য আরো সুবিধাজনক ক্যাচ হিসেবে পরিণত করেছে। গত 17 মাসে আমরা স্পষ্ট দেখেছি কিভাবে তাকে সামনে রেখে আবারও একটি ম্যানেজড অপোজিশন তৈরি করার চেষ্টা হয়েছে। কখনো তাকে আশ্বাস দেওয়া হয়েছে, কখনো অপেক্ষায় রাখা হয়েছে, কখনো মামলা তুলে নেওয়ার টোপ দেওয়া হয়েছে, কখনো দেশে নিরাপত্তা দেওয়ার টোপ দেওয়া হয়েছে, আর এখন তো তাকে প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হচ্ছে। তারেক রহমান যদি মায়ের পথেই হাঁটেন, ডিপ স্টেটের ইশারায় দল টিকিয়ে রাখা, ক্ষমতার স্বপ্ন দেখিয়ে বারবার আপোষ করা, তাহলে তিনি কেবল নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বিএনপির ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলবেন। ইতিহাস বলছে ডিপ স্টেট কাউকে স্থায়ীভাবে ক্ষমতায় বসাতে চায় না। তারা চায় ব্যবস্থাপনায় থাকা দুর্বল নেতা, যাকে প্রয়োজন মতো সামনে আনা যায়, আবার সরিয়ে রাখা যায়। আমার মনে হচ্ছে তারেক রহমানকে ইউনূস এবং এই ডিপ স্টেট কিছুদিনের জন্য ক্ষমতায় আনবে, আবার তার ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে এবং বাংলাদেশের উগ্র ভয়ঙ্কর ধর্মভিত্তিক শক্তিকে তারেক রহমানের ব্যর্থতার পর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া হবে। আমি জানি না তারেক রহমান এই সত্য বুঝতে পারছেন কিনা। বেগম খালেদা জিয়ার মৃত্যু এই সত্যকে আরো স্পষ্ট, আরো প্রাসঙ্গিক করে তুলে ফেলেছে। ভালো থাকবেন সবাই।